নতুন ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি সেই তালিকা প্রকাশ, অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। আরও একবার আপনাদেরকে জানাবো, যাদের যাদের নাম বিচারাধীন রয়েছে শুক্রবার নতুন ভোটার তালিকা। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তাহলে যতজন বিচারাধীন রয়েছেন, মানে এটাই কি চূড়ান্ত নতুন ভোটার তালিকা, নাকি এর পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে? না, এটাই চূড়ান্ত ভোটার তালিকা নয়, ধাপে ধাপে কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। শুক্রবার যে তালিকা কমিশন প্রকাশ করতে চলেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কমিশনের তরফে চেষ্টা করা হচ্ছে শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা। সেখানে কারা অ্যাডিশন হলেন ভোটার তালিকায় আর কারা ডিলিটেড হলেন, এই দুটি কলাম থাকবে। এই সফটওয়্যার ইতিমধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত করে ফেলেছে। এখনো পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করেছে। তুমি জানো, প্রায় 7 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে, অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তার মধ্যে কমিশন জানাচ্ছে যে প্রায় 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলেছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যেটা আরো গুরুত্বপূর্ণ, যে এই শুক্রবার তালিকা প্রকাশ করলে কমিশন, এরপর প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। এটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, অর্থাৎ এই শুক্রবার তালিকা প্রকাশ হবে। এরপরে পরবর্তী যে সপ্তাহগুলি থাকবে, অর্থাৎ তুমি বলাই যায় প্রথম দফার ভোটের আগে 4টি সপ্তাহ পাচ্ছে কমিশন, এবং এই 4টি সপ্তাহেতেই 4 বার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। তেমনটাই কমিশনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দফা অনুযায়ী সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নয়, প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা। সেক্ষেত্রে এই যে তুমি যেমন বলছো যে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ প্রত্যেক শুক্রবার ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে, সেই তালিকা প্রকাশ কি বুথে গিয়ে তারা দেখতে পাবেন ভোটাররা, নাকি অনলাইন ওয়েবসাইটেও প্রকাশ করা হবে? দেখো, এই তালিকা কিভাবে প্রকাশ করা হবে, এই সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে দেখবে, সেই মোডালিটিস ঠিক করা হবে। তুমি জানো, এর জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি রয়েছেন। সেই কমিটির বৈঠক বসবে এবং বৈঠক বসে সেটা চূড়ান্ত হবে। কারণ এই সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবেই, কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকা বুথে বুথে দেখানো হবে, বুথে বুথে দেখা যাবে, নাকি জেলা শাসকের দপ্তরে টাঙানো হবে। এই সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে দেখবেন সাধারণ মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, সেই মোডালিটি চূড়ান্ত করা হবে খুব শীঘ্রই, এবং তা চূড়ান্ত করে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে। বেশ, 11ই মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। ওই অ্যাডজুডিকেশন মধ্যে আমি আজকে যে পজিশন দেখলাম, আমার যেটা যে ওপিনিয়ন আছে কি প্রায় আজকে 20 লাখ আজকে মধ্যে যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে, প্রায় 1/3 যেটা আছে নিষ্পত্তি হয়ে যাবে। আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। অর্থাৎ যে ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তা শুক্রবার প্রথম হচ্ছে। শুক্রবার যেদিন তালিকা প্রকাশ হচ্ছে, বৃহস্পতিবার রয়েছে নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিরাপত্তা জড়িত বৈঠক ডাকলেন, এই বৈঠকে কারা কারা থাকছেন? দেখো, শুক্রবার দিন প্রথম অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি তালিকা বা অতিরিক্ত তালিকা, যা 28শে ফেব্রুয়ারির তালিকার সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ নতুন করে একাধিক ভোটারের নাম সংযুক্ত হবে, সেই তালিকার প্রকাশ। কিন্তু এই তালিকা প্রকাশের পর কিছু অংশের নাম বাদ যাবে, কিছু ভোটারের নাম বাদ যাবে। এই অবস্থায় যেটা উদ্বেগ রয়েছে যে কোথাও কোনো অশান্তি বা গণ্ডগোল হবে কিনা, তাই বৃহস্পতিবার দিন বিশেষ নিরাপত্তা বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। সকাল 10টায় কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে এই বৈঠকে থাকবেন রাজ্যের নতুন যিনি দায়িত্ব নিয়েছেন সেই স্বরাষ্ট্র সচিব, রাজ্যের নতুন ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এবং একই সঙ্গে কমিশনের প্রতিনিধিও থাকবেন, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। এবং এই বৈঠকে মূলত নিরাপত্তাকে স্ট্রেনথেন করা এবং এই তালিকার প্রকাশের পর যাতে কোনোভাবেই কোনো জায়গাতে রাজ্যের কোথাও কোনো গণ্ডগোল বা অশান্তি না ছড়িয়ে পড়ে, সেই বিষয়টাও নিশ্চিত করার জন্যই এই বৈঠক হবে। একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, সবথেকে বেশি অ্যাডজুডিকেশনের নাম এসেছিল মুর্শিদাবাদ। সেখানে বিচারকরা এই কাজে হাত দেওয়ার আগেই সংখ্যাটা ছিল প্রায় 10 লাখ। অর্থাৎ 22টা বিধানসভায় 10 লক্ষ, এভারেজে প্রায় 40 থেকে 45 হাজার
বিধানসভা পিছু অ্যাডজুডিকেশনের নাম ছিল। কাজেই ওই জেলার একটা তালিকা নিশ্চিতভাবে এই তালিকাতে শুক্রবার তালিকাতে নাম আসবে। অর্থাৎ এই জেলাতে কিন্তু বড় মাথা ব্যথা ছিল। সেখানে বাঁকুড়া পুরুলিয়া থেকে নতুন করে আরও জুডিশিয়াল অফিসার পাঠানো হয়েছে তাড়াতাড়ি যাতে কাজটি শেষ হয়। এই অবস্থায় যাতে কোনো রকম সমস্যা না হয় এই তালিকা প্রকাশের পর, তাই এই নিরাপত্তা বৈঠক। কালকের বৈঠকে মুখ্য সচিব সরাসরি তিনি ফিজিক্যালি আসছেন না বলেই আমরা সূত্র আমরা জানতে পারছি, কারণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় অল স্টেক হোল্ডার হয়তো ভার্চুয়ালি থাকতে পারেন, কিন্তু স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতার নতুন নগরপাল তারা এই বৈঠকে থাকবেন। সকাল 10টা থেকে এই বৈঠক শুরু হবে কলকাতা হাইকোর্টের স্টাডি রুমে। অন্যদিকে খড়গপুর সদর, সেখানে বহিরাগত তরজা একেবারে তুঙ্গে। বিজেপি প্রার্থীকে বহিরাগত তোপ তৃণমূলের। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। আর দিলীপ ঘোষকে বহিরাগত তোপ প্রদীপ সরকারের। শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শঙ্করের কাছে যাব। শঙ্কর, আমরা দেখেছি ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে, আর এবার সরাসরি বহিরাগত তোপ। দেখো, আজকে বিজেপির প্রার্থী যিনি দিলীপ ঘোষ একেবারে মোটরসাইকেল নিয়ে এন্ট্রি করেছে খড়গপুর শহরে, তখনই তৃণমূলের তরফ থেকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে। তার কারণে তৃণমূল যে অভিযোগটা করছে যে গত 5 বছর ধরে বিজেপির যে বিধায়ক ছিলেন তাকে দেখা যায়নি, তার আগে দিলীপ ঘোষকে দেখা যায়নি। যদিও দিলীপ ঘোষ একেবারে পরিষ্কার করে দিয়েছেন, গত 8 বছর ধরে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে অলি গলিতে তিনি ঘুরেছেন। বহিরাগত যদি বলতে হয় তাহলে সদ্য যিনি লোকসভা জিতেছেন, জুন মালিয়া, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এরা কারা? তৃণমূলকে প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। যদিও তৃণমূলের তরফ থেকে বারবার তারা প্রচারে নামছে, যে স্লোগান দিয়ে যে এই বছর আর বহিরাগত নয়, বাড়ির ছেলে, ঘরের ছেলেকে ভোট দিতে হবে। ফলে এই মন্ত্র নিয়ে তারা এই বিধানসভা নির্বাচনে নামছে। অন্যদিকে দিলীপ ঘোষ তিনি কিন্তু অভিযোগ খারিজ করে জানিয়ে দিয়েছেন, কিন্তু গত 8 বছর ধরে অলি গলিতে তাকে বিভিন্ন কর্মসূচিতে, সে কোনো পদে না থাকা সত্ত্বেও অলি গলিতে তাকে ঘুরতে দেখা যাচ্ছে। চলে যায় সে দিলীপ ঘোষও বহিরাগত। আজকে হিরণকে 5 বছর ছিল, বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। তো ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এরা কোথাকার লোক? উনি নিজেকে এখানকার ভাবছেন, ওরা খড়গপুর তো বাইরে থেকে এসছে। তাহলে উনি বহিরাগত ভোট চান না, তাহলে কার ভোট পাবেন উনি? একদিকে আপনারা দেখলেন খড়গপুর সদর, সেখানে বহিরাগত তরজা, অন্যদিকে বাঁকুড়া রোন্দা, সেখানেও বহিরাগত তরজা। তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা বিজেপি প্রার্থীকে পাল্টা বহিরাগত তোপ তৃণমূলের। প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগানে একেবারে ওন্দায় জোর শোরগোল। একেবারে প্রিয়াঙ্কা, যেখানে বারবার ধরেই স্লোগান পড়ছে যে ভূমিপুত্রকে দিতে হবে, সেখানেই বহিরাগত প্রার্থী করা নিয়ে কিন্তু তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপির যে প্রার্থী হয়েছেন অমরনাথ সাকা। তিনি দাবি করছেন যে অন্দা অঞ্চলের দুর্ভাগ্য যে সেখানে তৃণমূলের কোনো বহিরাগত প্রার্থীকে দিতে হচ্ছে, ভূমিপুত্র পাওয়া গেল না। এবং সেই ব্যাপারেই কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সুব্রত দত্ত তিনি দাবি করেছেন, তাহলে কি এই যে অমরনাথ শাখা তার যে নেতা সেই শুভেন্দু অধিকারী, যেখানে ভবানীপুরের তিনি প্রার্থী হচ্ছেন, সেখানে ভবানীপুরে কি কোনো বিজেপির সংগঠন ছিল না, কোনো নেতা ছিল না? কিন্তু এই যে বহিরাগত আর ভূমিপুত্রের এই তরজা কিন্তু শুধুমাত্র আজকে বলে নয়, গত কয়েকদিন আগেও তুমি জানো ভোট ঘোষণার আগেই বাঁকুড়ার ওন্দার যে নিকুঞ্জপুর এলাকা, সেখানে পোস্টার পড়েছিল যে ওন্দা এলাকার ভূমিপুত্রকে চাই, বহিরাগত প্রার্থীকে মানবো না, মানছি না। এই তৃণমূল কংগ্রেসের যে বহিরাগত প্রার্থী, যেখানে এই সুব্রত দত্তকে বলছে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। আমাদের সৌভাগ্য, তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য। আজ বিগত 10 বছর 15 বছর ধরে তারা খুব অন্ধার বুকে কোনো ভূমিপত্র খুঁজে পেল না, তাই বহিরাগতকে এনে একজন প্রার্থী করেছে। এটাই তৃণমূল।
আমার প্রশ্ন ভবানীপুরের মানুষের কাছে, যে ভবানীপুরে কি বিজেপি করা কোনো কর্মী কি থাকেনি? তাহলে কি ওনাদের প্রার্থী খুঁজে পাওয়া যায়নি, বা প্রার্থী হতে কেউ ইচ্ছুক হয়নি? আর তারা বহিরাগত। আরে আমি তো বাংলার ছেলে, আপনারা যাদের ভোটে জয়যুক্ত হয়েছেন তাদেরকে বলছেন বাংলার ভোটার নয়। আগে অমর বাবু আগে পদত্যাগটা করে দিন। ফের রাজ্য প্রশাসনে ধাক্কা কমিশনের, একসঙ্গে 5 ডিআইজি বদল কমিশনের। ভোটের দিন ঘোষণার 72 ঘন্টার মধ্যে ফের ধাক্কা কমিশনের। গতকালই 19 সিপি এসপি এডিজি বদল করা হয়েছে কমিশনের তরফে। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য পুলিশের 5 ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। আর সকালেই এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং যে বদলির নির্দেশিকা করেছে সেখানে 5 ডিআইজি হিসাবে তারা দায়িত্ব নেবেন তাদের নামের তালিকাও নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং সেখানে বলা হচ্ছে ডিআইজি রায়গঞ্জ হিসেবে দায়িত্ব নেবেন রাথোড অমিত কুমার ভারত, ডিআইজি মুর্শিদাবাদ হিসেবে দায়িত্ব নেবেন অজিত সিং যাদব, ডিআইজি বর্ধমান হিসেবে দায়িত্ব নেবেন শ্রীহরি পান্ডে, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের দায়িত্ব নেবেন পঙ্কজ প্রসাদ বারুই এবং ডিআইজি জলপাইগুড়ির দায়িত্ব নেবেন অঞ্জলি সিং। আগামীকাল সকাল 11টার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে। সাম্প্রতিক সময় রাজ্যে ভোট চলাকালীন এই নজির দেখা যায়নি যে একসঙ্গে 5 জন ডিআইজি কে রদবদল করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হবার 72 ঘন্টার মধ্যেই এই 5 জন পুলিশ আধিকারিককে বদলি করলো কমিশন। এখনো পর্যন্ত ভোট ঘোষণার 72 ঘন্টার মধ্যে 24 জন পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এডিজি উত্তরবঙ্গ রয়েছে, এডিজি দক্ষিণবঙ্গ রয়েছে, 4 পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার রয়েছেন, 12 জেলার এসপি রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রয়েছেন। আর এবার 5 জন ডিআইজি র্যাঙ্কের অফিসারকেও বদলি করলো নির্বাচন কমিশন। বেশ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুনবো দিলীপ ঘোষ কি বলছেন এবং পাল্টা কুণাল ঘোষের কি বক্তব্য। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, শান্তি দিতে পারেন, তাদের এই পদে থাকার অধিকার নেই। তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদের পরিবর্তন, সিএস এর পরিবর্তন করা হয়েছে। আজকে প্রচুর ডিআইজিদের পরিবর্তন। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এটা স্লোগান। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এদিকে উত্তরবঙ্গের 6 জেলায় জেলা শাসক বদল। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুর বাদে সব জেলা শাসক বদলি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকদের বদলি। আর কোথায় কোথায় বদল জানার চেষ্টা করব। প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, মূলত আজকে 13 জন অফিসার বা জেলা শাসককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং এর মধ্যে এই 13 জনের মধ্যে 6 জন মূলত উত্তরবঙ্গের অফিসার রয়েছেন, অর্থাৎ উত্তরবঙ্গের জেলা শাসক। এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে এই 13 জন যাকে সরানো হলো তারা কোন কোন জেলার: কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। দেখো, এই লিস্ট বা এই তালিকায় কিন্তু বাদ যাননি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, অর্থাৎ সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা যিনি ডিও রয়েছেন তারাও, তাদেরকেও কিন্তু মূলত আজকে সরিয়ে ফেলা হয়েছে। এবং 19 তারিখের মধ্যে নতুন জেলা শাসকদের 3টের মধ্যে, দুপুর 3টের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে বা বলা হয়েছে, তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা দিতে বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মূলত নির্বাচন কমিশন প্রথম থেকেই বলে এসেছিল তারা এবারে নির্বাচন একেবারে ফেয়ার প্লে চায়, অর্থাৎ স্বচ্ছভাবে নির্বাচন হোক এবং হিংসা চায় না। এবং তারপরে আমরা দেখেছি যে মধ্যরাতে চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি তাদের রদবদল, সিপি ডিজি তাদের রদবদল, এবং আজকেও বিভিন্ন জেলার ক্ষেত্রে ডিআইজি লেভেলের যে রদবদল সেটাও দেখেছি। তারপরে কিন্তু জেলা শাসক দেখা গেল 13 জন জেলা শাসক তাদের রদবদল করা হয়েছে স্বাভাবিকভাবে, যা গুরুত্বপূর্ণ। বেশ, ডিএম ও ডিওদের দায়িত্বে রোল অবজারভার। এসআইআর এর রোল অবজারভারদের দায়িত্ব দিল কমিশন। সিও দপ্তরের এক আধিকারিককেও জেলা শাসকের দায়িত্ব। রোল অবজারভারের দায়িত্বে আর অর্জুন, স্মিতা পান্ডে ও রণধীর কুমার। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসআইআর এর রোল অবজারভার হিসেবে কাজ করেছিলেন, তাদেরকে এবার জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। একদমই, দেখো, এসআইআর এর রোল অবজারভার হিসেবে
রোল অফ তাদেরকে দেখা যাচ্ছে যে অর্জুন কমিশন জেলা ছিলেন তাদেরকেও জেলা শাসকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কর্মরত এক আইএস অফিসারকেও দায়িত্ব দিল নির্বাচন কমিশন জেলা শাসক। ফলত জানিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহল শুরু হয়েছে, তার কারণ এসআইআর এর রোল অবজার্ভার হিসেবে তারা কাজ করেছেন, তাদেরকেও জেলা শাসক নির্বাচন কমিশনের তরফে। যদিও নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এসআইআর এর রোল অবজার্ভার হিসেবে কাজ করলেও কি হবে, তারা রাজ্যেরই ক্যাডার অফিসার, নির্বাচন কমিশন জেলা শাসক দায়িত্ব দিতে পারেন। এই নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বেশ, এর আগে মঙ্গলবারও প্রশাসনের ধাক্কা, নির্বাচন কমিশন বদলে দেয় এডিসি উত্তরবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনারেট সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদলি করা হয়। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে, কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে 2 বার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী, এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার।
আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার। তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা তার থেকে তলানিতে নামবে।